where the mind is without fear and the head is held high, where knowledge is free. আমার নাম ফারুক বিশ্বাস, আমি মালদা মডেল মাদ্রাসার রসায়ন বিভাগের শিক্ষক। আজকে আমরা ইউনিট 4 রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন অধ্যায়ের আণবিক কক্ষক তত্ত্ব সম্বন্ধে জানব। এর আগে আমরা যোজ্যতা বন্ধন তত্ত্ব থেকে অনেক কিছু জেনেছি, সেখানে পারমাণবিক কক্ষকের উল্লেখ আমরা করেছিলাম। আজকে যখন আণবিক কক্ষক জানবো তখন আমরা একটা জিনিস জানবো যে পরমাণুগুলো যখন মিলিত হয়ে অণু গঠন করে তখন পারমাণবিক কক্ষকের অস্তিত্ব লোপ পেয়ে যায় এবং অস্তিত্ব লোপ পেয়ে এক নতুন ধরনের কক্ষকের সৃষ্টি হয়, যাকে আমরা আণবিক কক্ষক বলবো। তাহলে প্রথম তত্ত্ব দিয়েই আমরা জানতে পারছি যে পরমাণু সমূহ থেকে আণবিক অণু গঠনকালে পারমাণবিক কক্ষকের অস্তিত্ব লোপ পেয়ে এক নতুন ধরনের কক্ষক সৃষ্টি হয়, যাকে আণবিক কক্ষক বলবো। দুই নম্বরে জানবো যে কোনো পারমাণবিক কক্ষকের মিলনে আণবিক কক্ষক তৈরি হয় না। সমশক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষকের মিলনে শুধুমাত্র আণবিক কক্ষক তৈরি হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, যদি অনেসের সঙ্গে একটা পরমাণুর অনেস কক্ষকের সঙ্গে আরেকটা পরমাণু অনেস কক্ষক মিলিত হয় তাহলে আণবিক কক্ষক তৈরি হবে, কিন্তু একটা পরমাণু অনেস কক্ষকের সঙ্গে অন্য আরেকটা পরমাণু 2s কক্ষক মিলিত হয়ে আণবিক কক্ষক গঠিত হবে না। অর্থাৎ আণবিক কক্ষক গঠন করার শর্তই হচ্ছে পারমাণবিক কক্ষকগুলোকে সমশক্তি সম্পন্ন হতে হবে। তাহলে সমশক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষকের মিলনের ফলে আণবিক কক্ষক তৈরি হয়। আরেকটা কথা মনে রাখতে হবে, যতগুলো পারমাণবিক কক্ষকের মিলন হচ্ছে ততটাই আণবিক কক্ষক তৈরি হবে। অর্থাৎ ধরে নিই যদি আমরা যে n সংখ্যক পারমাণবিক কক্ষকের মিলন হচ্ছে, তাহলে n সংখ্যক পারমাণবিক কক্ষকের মিলনের ফলে n সংখ্যক আণবিক কক্ষকই তৈরি হবে। তাহলে n সংখ্যক পারমাণবিক কক্ষকের মিলনের ফলে n সংখ্যক অর্থাৎ সমসংখ্যক আণবিক কক্ষক তৈরি হবে। এই যে n সংখ্যক আণবিক কক্ষক তৈরি হচ্ছে, এই n সংখ্যকের মধ্যে অর্ধেক সংখ্যক হবে পারমাণবিক কক্ষকের থেকে কম শক্তি সম্পন্ন এবং অর্ধেক কক্ষক হবে পারমাণবিক কক্ষকের থেকে বেশি শক্তি সম্পন্ন। অর্থাৎ n সংখ্যক আণবিক কক্ষকের মধ্যে অর্ধেক সংখ্যক হবে পারমাণবিক কক্ষকের যে শক্তি থাকে তার থেকে কম শক্তি সম্পন্ন, অর্থাৎ তারা পারমাণবিক কক্ষের তুলনায় একটু বেশি স্থায়ী হবে, আর অর্ধেক সংখ্যক থাকবে পারমাণবিক কক্ষকের থেকে বেশি শক্তি সম্পন্ন, অর্থাৎ তারা পারমাণবিক কক্ষকের তুলনায়
কম স্থায়ী হবে। তাহলে এই যে কম শক্তি সম্পন্ন আণবিক কক্ষক বলছি, এগুলোকে বলা হয় বন্ডিং আণবিক কক্ষক। আর যেটাকে বেশি শক্তি সম্পন্ন আণবিক কক্ষক বলছি সেটাকে বলা হয় অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক। এই যে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক, এদের মধ্যে একটা শক্তির গ্যাপ থাকবে। তাহলে এন সংখ্যক আণবিক কক্ষকের মধ্যে এন সংখ্যক আণবিক কক্ষকের মধ্যে অর্ধেক সংখ্যক মানে n/2 সংখ্যক হবে নিম্ন শক্তি কার তুলনায়? পারমাণবিক কক্ষকের তুলনায়। পারমাণবিক কক্ষকের তুলনায় সম্পন্ন। এদের বলবো আমরা বন্ডিং আণবিক কক্ষক। আর n/2 সংখ্যক হবে পারমাণবিক কক্ষকের তুলনায় বেশি শক্তি সম্পন্ন। যাদের বলা হয় অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক। পাঁচ নম্বর হচ্ছে যখন আমরা ইলেকট্রনগুলো পূর্ণ করব আণবিক কক্ষকে, তখন তিনটি সূত্রই বা নিয়মই এখানে ফলো হবে। প্রথমে আফবাউ নীতি অনুসারে তাহলে ইলেকট্রন পূর্তির সময় আফবাউ নীতির অনুসারে কম শক্তি সম্পন্ন আণবিক কক্ষক থেকে বেশি শক্তি সম্পন্ন আণবিক কক্ষকে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। ছয় নম্বর হচ্ছে যখন কোন একটা শক্তি সম্পন্ন আণবিক কক্ষকে ইলেকট্রন প্রবেশ করবে, তখন আবার পাউলির অপবর্জন নীতি অনুসারে একটা কক্ষকে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না, এবং হুন্ডের নিয়ম অনুসারে সমশক্তি সম্পন্ন আণবিক কক্ষকে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, একই দিকে তাদের ঘূর্ণন থাকবে, এবং তারপরে অতিরিক্ত ইলেকট্রন থাকলে তারা পুনরায় সেই সমস্ত আণবিক কক্ষকে প্রবেশ করবে এককভাবে, এবং তাদের ঘূর্ণন বিপরীত দিকে হবে। তাহলে পাউলির নীতি অনুসারে মতো আণবিক কক্ষকে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারবে, এবং তাদের ঘূর্ণন বিপরীত দিকে হবে।
এবং সর্বশেষ হচ্ছে হুন্ডের সূত্রের ন্যায় সমশক্তি সম্পন্ন আণবিক কক্ষকে যখন ইলেকট্রনগুলো প্রবেশ করবে তখন তারা এককভাবে প্রবেশ করবে এবং তাদের ঘূর্ণন একই দিকে হবে। তাহলে হুন্ডের সূত্রের ন্যায় সমশক্তি সম্পন্ন আণবিক কক্ষকে ইলেকট্রন গুলি পরপর এককভাবে প্রবেশ করবে এবং তাদের ঘূর্ণন একই দিকে হবে। তাহলে আমি যে তত্ত্বগুলো বললাম, তোমাদের পরীক্ষার হলে যদি আণবিক কক্ষক তত্ত্ব আসে তাহলে তোমরা এই কথাগুলো লিখে দিবে। তাহলে এই আণবিক কক্ষক তত্ত্ব থেকে আমরা কোনো একটা অণুর যখন আণবিক কক্ষকে ইলেকট্রনগুলো পূর্তি করাবো তখন ইলেকট্রনগুলো কিভাবে পূর্তি করাবো সেগুলো বিশেষ করে লাস্টের দিকে যে নিয়মটা আছে, অর্থাৎ পাউলি অপবর্জন নীতি, আব্বাও প্রিন্সিপাল এবং হুন্ডের সূত্র, এগুলো অনুসারে আমরা পরপর করলেই আমরা যে কোনো অণুর আণবিক কক্ষকের ইলেকট্রন বিন্যাসটাও দেখিয়ে দিতে পারবো। তাহলে এবারেই আমরা শিখব যে কিভাবে আণবিক কক্ষকগুলোর ইলেকট্রন বিন্যাস দেখাবো আর কিভাবে পারমাণবিক কক্ষকের মিলনের ফলে আণবিক কক্ষক তৈরি হয়, যার মধ্যে অর্ধেক সংখ্যক হবে কম শক্তি সম্পন্ন কার তুলনায় পারমাণবিক কক্ষকের তুলনায়, এবং অর্ধেক সংখ্যক হবে বেশি শক্তি সম্পন্ন কার তুলনায় পারমাণবিক কক্ষকের তুলনায়। যেগুলো কম শক্তি সম্পন্ন হবে সেগুলো একটু স্থায়ী প্রকৃতির হবে এবং যারা উচ্চ শক্তি সম্পন্ন হবে তারা অস্থায়ী প্রকৃতির হবে। এই যে কম শক্তি সম্পন্ন আণবিক কক্ষগুলো বলছি সেগুলো সিগমা, পাই, এগুলো নর্মাল সাবস্ক্রিপ্ট দিয়ে আমরা লিখবো। আর যখন আমরা বলবো যে বেশি শক্তি সম্পন্ন আণবিক কক্ষন তখন তাদের মাথাতে একটা অ্যাস্টারিস্ক চিহ্ন দেবো। অ্যাস্টারিস্ক চিহ্ন মানে হচ্ছে তাদের শক্তিটা বেশি আছে। এই কম শক্তি সম্পন্ন আণবিক কক্ষগুলোকে আমরা বন্ডিং আণবিক কক্ষক বলবো এবং বেশি শক্তি সম্পন্ন আণবিক কক্ষগুলোকে আমরা অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক বলবো। তাহলে অ্যাজ ফর এক্সাম্পল আমরা এবার দেখবো যে কিভাবে পারমাণবিক কক্ষকের সাহায্যে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক তৈরি হচ্ছে। কয়েকটা স্যাম্পল আমরা নিচ্ছি। যেমন ধরে নাও দুটো যদি অনেস পারমাণবিক কক্ষকের মিলন ঘটে তাহলে দুটো আণবিক কক্ষক তৈরি হবে, একটা হবে সিগমা অনেস, একটা হবে সিগমা স্টার অনেস। এই যে সিগমা অনেস আমরা লিখছি এটা ইন্ডিকেট করছে দুটো অনেস কক্ষকের, দুটো অনেস পারমাণবিক কক্ষকের মিলনের ফলে এটা তৈরি হয়েছে এবং এর মাথায় অ্যাস্টারিক্স নাই মানে এর শক্তি এর তুলনায় কম। যেটার মাথায় অ্যাস্টারিক্স দিইনি সেটা হচ্ছে বন্ডিং আণবিক কক্ষক, আর যেটার মাথাতে অ্যাস্টারিক্স চিহ্ন দিয়েছি সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক। তাহলে এটাকে আমরা বলবো বন্ডিং আণবিক কক্ষক, আর এটাকে আমরা বলবো অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক। তাহলে এরকম টাইপের বিভিন্ন ধরনের হতে পারে, যেমন পি অরবিটাল, এরা পরস্পর ওভারল্যাপের ফলেও বিভিন্ন ধরনের আণবিক কক্ষক তৈরি হয়। পাই 2px হয়। যদি দুটো 2px অরবিটাল পরস্পরের মিলন ঘটে তাহলে পাই 2px পাই স্টার 2px হতে পারে। যদি দুটো 2py অরবিটাল মিলন করতে পারে তাহলে পাই 2py পাই স্টার 2py হতে পারে। একই রকমভাবে যদি 2pz অরবিটাল মিলন ঘটে তাহলে আমরা সিগমা 2pz অরবিটাল পাবো। তার মধ্যে যেগুলো আমি অ্যাস্টারিক্স চিহ্ন দিচ্ছি সেগুলোকে আমরা বলবো অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আণবিক কক্ষক হয়, এগুলো সবই আণবিক কক্ষক। তার মধ্যে যেগুলো মাথাতে অ্যাস্টারিক্স চিহ্ন দেওয়া আছে সেগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং, আর যেগুলো মাথাতে অ্যাস্টারিক্স চিহ্ন দেওয়া নেই সেগুলো হচ্ছে বন্ডিং। তাহলে কিভাবে কোনো একটা অণুর এই আণবিক কক্ষকে ইলেকট্রন বিন্যাসগুলো করব সেটা আমরা এবার শুরু করছি। সবার প্রথমে আমরা হাইড্রোজেন অণুর আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস শিখব। তাহলে এবার আমরা নেক্সট টপিকসে যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে আণবিক কক্ষকের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ অণুসমূহের বা অণুর
আণবিক কক্ষকের ইলেকট্রন বিন্যাস। প্রথমেই আমরা উদাহরণ নিয়ে নিচ্ছি H2 অণু। তোমাদের মনে রাখতে হবে H2 অণু, Li2, B2, B2, C2, N2 ইত্যাদি। একই রকমভাবে এখানে আরেকটা লিখে দাও He2। তাহলে এই সমস্ত অণুর ইলেকট্রন বিন্যাস বা এদের আয়ন সমূহের আণবিক কক্ষকে ইলেকট্রন বিন্যাসটা তোমরা লিখে রাখো, যেটা আমি লিখছি এখন। ঠিক যেমন তোমরা পারমাণবিক কক্ষকে ইলেকট্রন বিন্যাস শিখেছো পরমাণু গঠন অধ্যায়ে, সেরকম এখন আণবিক কক্ষকে ইলেকট্রন বিন্যাস তোমরা শিখবে। মনে রাখতে হবে হাইড্রোজেন থেকে শুরু করে নাইট্রোজেন পর্যন্ত বা এদের আয়নগুলো যেগুলো হয় তাদের আণবিক কক্ষকে ইলেকট্রন বিন্যাসটা এমন হবে সিগমা অনেস, সিগমা স্টার অনেস। প্রথমে সিগমা অনেসে ঢুকবে, তারপরে সিগমা স্টার অনেসে ঢুকবে, এভাবে ধাপে ধাপে পড়বে। তারপরে চলে যাবে সিগমা 2s, সিগমা স্টার 2s। তারপরে চলে যাবে পাই টু পি এক্স ইজিক্যাল টু পাই টু পি ওয়াই। এগুলোর প্রত্যেকটা শক্তির মাত্রা হচ্ছে সিগমা অনেসের শক্তির থেকে সিগমা স্টার অনেস বেশি, আবার এর তুলনায় এর বেশি, আবার এর তুলনায় এর বেশি, কিন্তু আবার পাই টু পি এক্স আর পাই টু পি এর মধ্যে শক্তি মাত্রা কিন্তু একই আছে। তারপরে চলে যাবে সিগমা টু পি জেড, তারপরে লিখবে পাই স্টার টু পি এক্স, পাই স্টার টু পি ওয়াই, এবং সবার শেষে লিখে দিবে সিগমা স্টার টু পি জেড। তাহলে এইভাবে তোমরা আব্বাও নীতি অনুসারে যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তত শক্তিটা কিন্তু বাড়ছে, অর্থাৎ এদিকে কিন্তু শক্তি বাড়ছে। তাহলে ইলেকট্রনগুলো আমরা কিভাবে পূর্ণ করব, প্রথমে সিগমা অনেসে দেবো, এবং আমরা জেনে নিয়েছি পাউলির অপবর্জন প্রিন্সিপাল থেকে যে দুটো বেশি ইলেকট্রন দেওয়া যাবে না, দুটো যখন ফিল আপ হয়ে যাবে তখন 3 নম্বরটা চলে যাবে সিগমা স্টার অনেসে। এভাবে দেবো। এভাবে দিতে দিতে যেখানে সমশক্তি সম্পন্ন আছে, যেমন দেখো পাই টু পি এক্স, পাই টু পি হচ্ছে সমশক্তি সম্পন্ন, এখানে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে একটা করে দেবো, এটা হুন বলেছে। যদি 3টে ইলেকট্রন থাকে তাহলে একটা করে দেওয়ার পর বাকি আরেকটা টু পি এক্সে দেবো এবং সেটা বিপরীত দিক দিয়ে দেবো। এইভাবে করতে করতে তোমরা বাম দিক থেকে ডান দিকে আস্তে আস্তে এগোলে কোনো একটা অণুর মধ্যে মোট যে সংখ্যক ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন বিন্যাসটা তোমরা অনায়াসে করে দিতে পারবে। তাহলে আমি যেটা লিখলাম সেটা হচ্ছে হাইড্রোজেন থেকে নাইট্রোজেন পর্যন্ত বা এদের যে আয়ন সমূহ আছে তাদের আণবিক কক্ষকে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই ফিগারটা। এবার যেটা লিখবো যে অক্সিজেন বা তার পরবর্তী এলিমেন্ট যেগুলো আছে, অক্সিজেন বা পরবর্তী অণু বা আয়ন সমূহের, তাহলে এটা প্রথমে 1 নম্বর গেল, এবার 2 নম্বর দিচ্ছি। অক্সিজেন বা পরবর্তী অণুসমূহের, পরবর্তী অণু বা আয়ন সমূহের ইলেকট্রন বিন্যাস, আণবিক কক্ষকে ইলেকট্রন বিন্যাস। তাহলে তাদের ক্ষেত্রে একটা শুধু পরিবর্তন হবে, তোমরা মনে রাখবে এখন যে ইলেকট্রন বিন্যাসটা আঁকছি অক্সিজেন বা তার পরবর্তী যে এলিমেন্টগুলো রয়েছে বা তাদের আয়নগুলো যে রয়েছে তাদের যে আণবিক কক্ষকে ইলেকট্রন বিন্যাস, সেই ক্ষেত্রে শুধু একটা কথা মনে রাখবে যে এই যে সিগমা টু পি জেড বলছি সেটা এখানে চলে আসবে আর এই জায়গাটা এখানে চলে যাবে, তাহলে তোমরা এটা মনে রাখতে পারবে। তাহলে একটা মনে রাখলে তারপর একটাও অনায়াসে মনে রাখতে পারবে, শুধু চেঞ্জটা কী হবে, সিগমা টু পি জেডটা পাই টু পি এক্সের আগে চলে আসবে এবং এটা এখানে চলে যাবে। তাহলে ওটা দেখেই তোমরা ফলো করে লিখবে। তাহলে সিগমা অনেস, সিগমা স্টার অনেস, এবং এটার এনার্জি আবার এটা থেকে কম আছে, লেস দ্যান দিয়ে দিলে। সিগমা 2s, সিগমা স্টার 2s, এর এনার্জি আবার এর থেকে কম আছে। তারপরে এবার পাই টু পি এস, পাই টু পি না দিয়ে সিগমা টু পি জেড দিয়ে দেবে, সিগমা টু পি জেড। তারপরে দেবে পাই টু পি এক্স ইজিক্যাল টু পাই টু পি ওয়াই। তাহলে এটা যদি দিয়ে দিয়েছো আগে তাহলে পরবর্তীকালে তাহলে এটা থাকছে পড়ে, তাহলে পাই স্টার টু পি এক্স, পাই স্টার টু পি ওয়াই, আর শেষে হলো সিগমা স্টার টু পি জেড। তাহলে এটা গেল অক্সিজেন বা পরবর্তী অণু বা আয়ন সমূহের ইলেকট্রন বিন্যাস, এটা তোমরা মনে রাখতে হবে।
তাহলে এই ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা ধাপে ধাপে ইলেকট্রনগুলো কীভাবে ফিল আপ করবো এর পরবর্তী উদাহরণে আমরা যাচ্ছি। আরেকটা কথা মনে রাখতে হবে, যাদের সর্ববহিস্থ কক্ষপথে অর্থাৎ মুখ্য কক্ষপথ 2-এ চলে আসছে তাদের ক্ষেত্রে ভেতরেরটা আমাদের ইম্পর্টেন্ট নয়। তখন মনে রাখতে হবে এই যে সিগমা অনেস আর সিগমা স্টার অনেস বলছি, সর্বোচ্চ 2 আর 2-এ 4টা ইলেকট্রন থাকতে পারে। এই 4টা ইলেকট্রনটাকে আমরা সংক্ষেপে কে কে হিসাবে ডিনোট করতে পারি আণবিক কক্ষকের ক্ষেত্রে। তাহলে এটাকে সংক্ষেপে আমরা কে কে লিখলে তোমার এটা লেখা হয়ে গেল। আর যদি মনে করো যে কে কে লিখবো না, তাহলে এই জিনিসটা লিখে দেবে। তাহলে অ্যাজ ফর এক্সাম্পলে আমরা চলে যাচ্ছি, সব রকমই এক্সাম্পল নেব আমরা, অণুরও নেব, আয়নও নেব, নাইট্রোজেন পর্যন্ত নেব, অক্সিজেন থেকেও নেব, এভাবে ধাপে ধাপে করছি। তাহলে সর্বপ্রথম আমরা হাইড্রোজেনে চলে গেলাম, যে হাইড্রোজেন অণুর আণবিক কক্ষকের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে। দেখো, হাইড্রোজেন অণু মানে দুটো হাইড্রোজেন পরমাণু থেকে তৈরি হয়েছে। আবার জানি এক একটা হাইড্রোজেন পরমাণুতে কটা করে ইলেকট্রন থাকে, একটা করে ইলেকট্রন থাকে। তাহলে H2 অণুতে মোট কটা ইলেকট্রন থাকবে, দুটো হাইড্রোজেন পরমাণু থেকে দুটো এসেছে, তাহলে দুটো ইলেকট্রন। তাহলে হাইড্রোজেনের টোটাল 2টি ইলেকট্রন রয়েছে। তাহলে 2টি ইলেকট্রনকে আমাকে আণবিক কক্ষকের যে ইলেকট্রন বিন্যাস কিছুক্ষণ আগে লিখেছি সেই অনুযায়ী সাজাতে হবে। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা তাহলে কি হবে? তাহলে ইলেকট্রন বিন্যাসটা হবে সিগমা অনেস, সিগমা স্টার অনেস। এবার সর্বনিম্ন শক্তি কার আছে? সিগমা অনেসে আছে এবং দুটো ইলেকট্রন আছে। আমরা জানি পাউলির অপবর্জ্য নীতি অনুসারে যে দুটো ইলেকট্রন একটা কক্ষকে থাকতে পারবে, তাহলে এখানেই দুটো ইলেকট্রন চলে যাবে। তাহলে হয়ে যাবে সিগমা অনেস টু সিগমা স্টার অনেসটা ফাঁকা থাকবে। এটাকে আমরা চিত্রের সাহায্যে কীভাবে বুঝাবো সেটা আঁকছি। তাহলে এবার ডায়াগ্রামটা আঁকছি আমরা। নিচ থেকে উপরে গেলে শক্তি বৃদ্ধি পায়, এরকম ভেবে নেবে। প্রথমে দুটো হাইড্রোজেন পরমাণু অনেস নিচ্ছি, এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু অনেস। তাহলে আমি এখানে সাইডে লিখে দিলাম এটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু। তাহলে এই হাইড্রোজেন পরমাণুর অনেসে একটা ইলেকট্রন রয়েছে, এই একটা হাইড্রোজেন পরমাণু অনেসে একটা ইলেকট্রন রয়েছে। এই দুটো পারমাণবিক কক্ষক অর্থাৎ দুটি পারমাণবিক কক্ষক মিলনের ফলে দুটি আণবিক কক্ষক তৈরি হবে, যার মধ্যে একটাকে আমরা সিগমা অনেস বলছি আর এটা সিগমা স্টার অনেস বলছি। তাহলে আবার আমরা জানি যে বন্ডিং যেটা সিগমা অনেস বলেছি তার শক্তিটা কম থাকে পারমাণবিক কক্ষের তুলনায়, সে নিচে লিখেছি। আর আণবিক অ্যান্টি বন্ডিংয়ের শক্তিটা বেশি থাকে, সেই জন্য এটাকে উপরে লিখেছি। তাহলে এটা হবে সিগমা অনেস, এটা হবে সিগমা স্টার অনেস। এবং এটা কার আছে? হাইড্রোজেন অণুর আছে, সেই জন্য এখানে আবার হাইড্রোজেন H2 অণু লিখলে মাঝে। তাহলে এবার ইলেকট্রনগুলো যখন দেবো তাহলে এখানে টোটাল কটা ইলেকট্রন হচ্ছে? একের একে দুটো হচ্ছে। তাহলে আমরা পাউলি থেকে জানছি যে দুটো সর্বাধিক থাকতে পারবে। যদি 3টে হতো তাহলে 3 নম্বরটা এখানে দিয়ে দিতাম। সেরকম উদাহরণে আমরা যাব। তাহলে এই গেল তোমাদের হাইড্রোজেন অণুর ইলেকট্রন বিন্যাস। তাহলে এখান থেকে যত উপর থেকে নিচের দিকে যাচ্ছ তত শক্তি মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই গেল হাইড্রোজেন অণুর আণবিক কক্ষকে ইলেকট্রন বিন্যাস, মাঝের ফিগারটা। তাহলে এখান থেকে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, বন্ড অর্ডার বলে একটা শব্দ তোমাদের জানতে হবে, বন্ধন ক্রম। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারবো, বন্ধন ক্রম। ইংরেজিতে বলে বন্ড অর্ডার, বাংলাতেও বন্ড অর্ডার লেখে অনেকে, বিও। তাহলে H2-র ক্ষেত্রে বিওটা কত হবে? সূত্রটা হচ্ছে হাফ ইন্টু নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটাল মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। অর্থাৎ বন্ডিং আণবিক কক্ষকে যতগুলো ইলেকট্রন থাকে, অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষকে যতগুলো ইলেকট্রন থাকে, তাদের বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করলে তুমি সেই অণুটার বন্ধন ক্রম পাবে। বন্ধন ক্রম মানে হচ্ছে পরমাণু দ্বয়ের মধ্যে কী ধরনের বন্ধনটা রয়েছে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে বিওটা যদি আমরা বের করি, তাহলে তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ বন্ডিং আণবিক কক্ষকে কটা আছে? দুটো ইলেকট্রন আছে। তাহলে হাফ ইন্টু বন্ডিংয়ে আছে দুটো ইলেকট্রন, অ্যান্টি বন্ডিংয়ে কটা আছে? একটাও নেই, তাহলে 0। তাহলে ইজিক্যাল টু কত হলো? 2/2, তার মানে 1। তাহলে হাইড্রোজেন অণুর বন্ধন ক্রম হচ্ছে 1, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু দুটোর মধ্যে 1 বন্ধন রয়েছে। সেই জন্য আমরা হাইড্রোজেন অণুটাকে এভাবে লিখি, H বন্ড H। তাহলে বন্ধন ক্রম 1 মানেই হচ্ছে হাইড্রোজেন অণুর মধ্যে একটি বন্ধন রয়েছে। তাহলে বন্ধন ক্রম যেমন হবে সেরকম টাইপের বন্ধনটা হবে। তাহলে বন্ধন ক্রম থেকে এখানে আরেকটা বিষয় আমরা উল্লেখ করতে পারছি, আমরা অলরেডি জানি যে সমস্ত পরমাণুর মধ্যে বন্ধন যত বেশি হয়
তত বেশি শক্তিশালী হয়, কারণ এক বন্ধন থেকে দ্বিবন্ধন বেশি শক্তিশালী, দ্বিবন্ধন থেকে ত্রিবন্ধন বেশি শক্তিশালী, তাহলে সেই বন্ধনটাকে ভাঙতে তত বেশি শক্তির প্রয়োজন আছে। তাহলে যে সমস্ত অণুর বন্ধন ক্রমের মান যত বেশি হবে তাদের বন্ধন বিয়োজন শক্তির মানটাও বেড়ে যায়, একই রকমভাবে তারা তত বেশি দৃঢ় হয়। আরেকটা জিনিস আমরা জানি, যত মাল্টিপল বন্ধন হবে, অর্থাৎ দ্বিবন্ধন ত্রিবন্ধন যত হবে, অর্থাৎ যত বেশি পাই বন্ধন ওখানে অ্যারেজ হবে, তত বন্ধন দৈর্ঘ্যটা কিন্তু কমে যায়। তাহলে বন্ধনকোণ বৃদ্ধির সঙ্গে আবার বন্ধন দৈর্ঘ্য কমে যাচ্ছে। তাহলে দুটো জিনিস এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে অণুর বন্ধন ক্রম বা বন্ড অর্ডার বৃদ্ধির সাথে সাথে পরমাণু দ্বয়ের মধ্যে বন্ধনের দৈর্ঘ্যটা কমে যাচ্ছে এবং বন্ধনটা তত বেশি দৃঢ় হচ্ছে, অর্থাৎ বন্ধন বিয়োজন শক্তির মানটা তত বেশি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই গেল তোমাদের হাইড্রোজেন অণুর আণবিক কক্ষক চিত্র, এবং এটা হলো হাইড্রোজেন অণুর বন্ধন ক্রম যার মানটা বেরিয়েছে আমাদের 1। এবার চলে যাচ্ছি H2+, এরকম একটা আয়নের আমরা আণবিক কক্ষক আঁকবো। H2+ এর আণবিক ইলেকট্রন বিন্যাস। দেখো, শুধু হাইড্রোজেন যদি বলতাম অণু, অর্থাৎ H2 যদি বলতাম, তাহলে দুটো ইলেকট্রন থাকতো। H2+ বলেছি মানে একটা ইলেকট্রন কমে গেছে, তাহলে কটা ইলেকট্রন থাকবে? একটা ইলেকট্রন থাকবে। তার মানে এখানে টোটাল একটা ইলেকট্রনের ব্যাপার আছে। তাহলে আমরা লিখবো কিভাবে? তাহলে সিগমা অনেস আর সিগমা স্টার অনেস দুটো হবে। তোমরা এখন প্রশ্ন করতে পারো যে স্যার একটা ইলেকট্রন আছে যেটা আমরা সিগমা অনেসে রেখে দিতে পারবো, সিগমা অনেস 1, তাহলে সিগমা স্টার অনেসটা লিখছেন কেন? দেখো, আণবিক কক্ষক তত্ত্বতে আমরা প্রথমেই জেনেছি যে যতগুলো পারমাণবিক কক্ষকে মিলন হবে ততটাই কিন্তু আণবিক কক্ষক তৈরি হবে। তাহলে এখানে তো দুটো হাইড্রোজেন, মানে এখানে এর ক্ষেত্রে যেমন একটা হাইড্রোজেন একটা H+ মিলন করছে, তাহলে দুটো আণবিক পারমাণবিক কক্ষকে মিলন করছে বলে দুটোই আণবিক কক্ষক তৈরি হবে। সেই আণবিক কক্ষকে ইলেকট্রন থাকুক আর না থাকুক, ফাঁকা অবস্থায় থাকবে, তার কোনো ব্যাপার নাই। অর্থাৎ তোমরা যতগুলো পারমাণবিক কক্ষকে মিলন ঘটাবে ততগুলোই আণবিক কক্ষক দিবে, যার মধ্যে অর্ধেক সংখ্যক হবে কম শক্তি সম্পন্ন, যেটাকে আমরা বন্ডিং নাম দিয়েছি, নিচের দিকে রাখবো, আর অর্ধেক সংখ্যক হবে বেশি শক্তি সম্পন্ন, যেটাকে আমরা অ্যান্টি বন্ডিং নাম দিয়েছি, সেটা পারমাণবিক কক্ষকের তুলনায় উঁচুতে রাখবো। তাহলে কিভাবে আমরা তাহলে আণবিক কক্ষক চিত্রটা আঁকবো? তাহলে এটা হচ্ছে তোমাদের শক্তি, নিচ থেকে গেলে উপরে বৃদ্ধি পায়। তাহলে এখানে টোটাল একটা ইলেকট্রন আছে, তাহলে একটা হাইড্রোজেন পরমাণু ধরে নাও 1s একটা ইলেকট্রন আছে, আর আরেকটার ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু নাই, H+ আছে, মানে ইলেকট্রন নেই, তার শুধু 1s ফাঁকা আছে। তাহলে এদের মধ্যে এবার মিলন ঘটবে, তাহলে দুটো পারমাণবিক কক্ষকে মিলন ঘটছে, তাহলে দুটো আণবিক কক্ষক তৈরি হবে, যার মধ্যে একটা হবে কম শক্তি সম্পন্ন আর একটা হবে বেশি শক্তি সম্পন্ন। যেটাকে আমরা কম শক্তি সম্পন্ন সেটাকে সিগমা অনেস নাম দিয়েছি, আর যেটা বেশি শক্তি সম্পন্ন সেটাকে আমরা সিগমা স্টার অনেস নাম দিয়েছি। তাহলে এখানে একটাই যেহেতু ইলেকট্রন রয়েছে, সেটা এখানে নিচের দিকে থাকলো, কারণ আব্বা বলেছে সবসময় কম থেকে উপরে আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ কম শক্তি সম্পন্ন আণবিক কক্ষক থেকে আস্তে আস্তে উঁচুতে যাবে, বেশি শক্তি সম্পন্ন আণবিক কক্ষকে যাবে। তাহলে সিগমা অনেসের যেহেতু শক্তি এখানে কম, তাহলে এখানেই যাবে। এখানে আরও যদি দুটো ইলেকট্রন থাকতো, আর একটা ইলেকট্রন থাকতো, তাও সেটা এখানে যেত, কিন্তু বিপরীতভাবে লিখতাম, যেটা আমাদেরকে হুন্ড শিখিয়েছে। তাহলে এইভাবে তোমরা করলে খুব সহজে কিন্তু তোমরা আণবিক কক্ষক চিত্রটা দিয়ে দিতে পারবে। তাহলে এখন যে আমি আণবিক কক্ষক চিত্রটা আঁকলাম সেটা হচ্ছে H2+। তাহলে এটা হলো H2+ এর, এই পিকচারটার নাম হচ্ছে H2+ এর আণবিক কক্ষক চিত্র। তাহলে আমরা সাইডে H2+ এর বন্ড অর্ডারটা বের করে নিই। তাহলে আমরা কি সূত্র শিখেছি? হাফ ইন্টু বা Nb - Na/2। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটাল। বন্ডিংয়ে কটা ইলেকট্রন রয়েছে? একটা ইলেকট্রন রয়েছে। অ্যান্টি বন্ডিংয়ে কটা আছে? 0। তাহলে আমরা এখানে 1কে 2 দিয়ে ভাগ করবো, মানে 0.5। তাহলে H2 যে আয়নটা রয়েছে H2+, তাদের মধ্যে বন্ধন ক্রমের মান হচ্ছে 0.5। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে বন্ধন ক্রম যত বৃদ্ধি পাবে তত অণুটা বেশি শক্তিশালী হবে, স্থায়ী হবে। তাহলে এর ক্ষেত্রে আমরা পরিষ্কার বলে দিতে পারবো যে H2+ আর হাইড্রোজেন, এদের মধ্যে কার বন্ধন ক্রম বেশি হলো? হাইড্রোজেনের ক্ষেত্রে 1 পেয়েছিলাম, তাহলে হাইড্রোজেনের বন্ধন ক্রম বেশি, তাহলে কে বেশি স্থায়ী? হাইড্রোজেন বেশি স্থায়ী। তাহলে কার মধ্যে বন্ধন বিয়োজন শক্তিটা বেশি আছে? হাইড্রোজেনের মধ্যে বন্ধন বিয়োজন শক্তিটা বেশি আছে, H2+ এর ক্ষেত্রে কম আছে। তাহলে বন্ধন ক্রম যদি তোমরা বের করে নিতে পারো, আর বন্ধন ক্রম বের করতে গেলে তোমাকে আণবিক কক্ষক চিত্রটা আঁকতে হবে। চিত্রটা আঁকতে গেলে আবার তোমাকে এখানে আণবিক কক্ষকে ইলেকট্রন বিন্যাসটা দিতে হবে। তাহলে এভাবে ধাপে ধাপে করলে তুমি কিন্তু বন্ধন ক্রম পেয়ে যাবে, আর বন্ধন ক্রম পেয়ে গেলে এখান থেকে অনেক কিছু জিনিস পাবে। দুটো অলরেডি বলেই ফেলেছি যে বন্ধন ক্রম বৃদ্ধির সাথে সাথে
বন্ধন দৈর্ঘ্য কমে যায় এবং আকর্ষণ বল বৃদ্ধি পেয়ে গিয়ে সেটা তত বেশি শক্তিশালী হয়, অর্থাৎ বন্ধন বিয়োজন শক্তির মানটা তত বেশি বৃদ্ধি পায়। আরেকটা জিনিস এখন বলবো, সেটা হচ্ছে আণবিক কক্ষক চিত্র যেটা আঁকছে যে কোনো অণু বা আয়নের, সেখানে যদি মিনিমাম একটা অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে সেটা প্যারাম্যাগনেটিক চরিত্রের হবে, অর্থাৎ পরাচুম্বকীয় হবে। আর যদি একটাও অযুগ্ম ইলেকট্রন না থাকে তাহলে সেটা ডায়াম্যাগনেটিক ইন ক্যারেক্টার হবে, অর্থাৎ তিরস্চুম্বকীয় প্রকৃতির হবে, অর্থাৎ চৌম্বক ধর্ম প্রদর্শন করবে না। তাহলে খেয়াল করে দেখো, যখন আমরা H2 এঁকেছিলাম তাহলে H2-র ক্ষেত্রে কিন্তু কোনো অযুগ্ম ইলেকট্রন ছিল না, সিগমা 1s2 ছিল যেহেতু ইলেকট্রন বিন্যাস, কিন্তু এর ক্ষেত্রে একটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো যে H2+টা হচ্ছে প্যারাম্যাগনেটিক চরিত্রের, কিন্তু H2টা হচ্ছে ডায়াম্যাগনেটিক চরিত্রের। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা বলে দিতে পারছি, এই কথাটা লিখেও না এখানে, যে যদি কোনো আণবিক কক্ষকে অযুগ্ম ইলেকট্রন থাকে, মানে মিনিমাম একটা থাকলেই হবে, সেই জন্য লিখেছি যদি কোনো আণবিক কক্ষকে কোনো মানে যে কোনো একটি, এক বা একাধিক হতে পারে, অযুগ্ম ইলেকট্রন থাকে তবে সেই অণু বা আয়নটি হবে পরাচুম্বকীয় ধর্মের, অর্থাৎ প্যারাম্যাগনেটিক চরিত্রের, পরাচুম্বকীয় চরিত্রের। আর যদি কোনোই অযুগ্ম ইলেকট্রন না থাকে তাহলে হবে তিরস্চুম্বকীয় প্রকৃতির বা ডায়াম্যাগনেটিক ক্যারেক্টার। তাহলে যদি আণবিক কক্ষকে কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকে তবে অণু বা আয়নটি হবে তিরস্চুম্বকীয় প্রকৃতির। তাহলে আমরা উদাহরণ থেকে এখানে দেখতে পাচ্ছি, যেহেতু হাইড্রোজেন অণুর মধ্যে কোনো অযুগ্ম ইলেকট্রন ছিল না, তাহলে H2 অণু হলো তিরস্চুম্বকীয়, মানে ডায়াম্যাগনেটিক, এবং H2+ হলো প্যারাম্যাগনেটিক চরিত্রের বা পরাচুম্বকীয় প্রকৃতির। তাহলে বন্ড অর্ডার থেকে আমরা বিভিন্ন জিনিস জানতে পারছি এবং ইলেকট্রন বিন্যাস থেকে এটাও জানতে পারলাম, যদি কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে সেটা হবে পরাচুম্বকীয় প্রকৃতির, আর যদি না থাকে, মানে সবই যদি জোড়ায় জোড়ায় থাকে, তাহলে সেটা হবে তিরস্চুম্বকীয় বা ডায়াম্যাগনেটিক প্রকৃতির। তাহলে এবার আমরা নেক্সট একটু হায়ার এলিমেন্ট নিয়ে নিই, যেমন হিলিয়াম। হিলিয়ামে তাহলে এবার আমরা আণবিক কক্ষকের চিত্র এবং ইলেকট্রন বিন্যাসটা দেখব। He2 এর আণবিক ইলেকট্রন বিন্যাস, আণবিক কক্ষকে ইলেকট্রন বিন্যাস সংক্ষেপে লিখলাম। তাহলে He2 এর টোটাল কটা ইলেকট্রন রয়েছে? আমরা জানি একটা হিলিয়ামে দুটো ইলেকট্রন থাকে, তাহলে He2, তাহলে দুটো হিলিয়াম আছে, তাহলে মোট 4টে ইলেকট্রন রয়েছে। তাহলে He2 অণুর মোট 4টি ইলেকট্রন রয়েছে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? সিগমা 1s2 সিগমা স্টার 1s2। তাহলে এর আণবিক কক্ষক চিত্রটা তাহলে কেমন হবে? তাহলে এই হলো একটা হিলিয়াম যার 1s-এ দুটো ইলেকট্রন রয়েছে। এই হলো আরেকটা হিলিয়াম পরমাণু, যার 1s-এ দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে দুটো পারমাণবিক কক্ষকে মিলন করবে, তাহলে কটা আণবিক কক্ষক তৈরি হবে? দুটোই আণবিক কক্ষক তৈরি হবে, যার মধ্যে অর্ধেক সংখ্যক, অর্থাৎ 2 মানে 1। একটা হবে কম শক্তি সম্পন্ন পারমাণবিকের তুলনায়, সেজন্য নিচে রাখলাম, আর একটা হবে বেশি শক্তি সম্পন্ন উপরে রাখলাম।
তাহলে নাম কি হবে সিগমা অন এস, আর এটা হবে সিগমা স্টার অন এস। স্টার মানেই অ্যান্টি বন্ডিং আর এটা নন স্টারটা বন্ডিং। তাহলে টোটাল 4টা ইলেকট্রন রয়েছে। তাহলে সর্বপ্রথমে কি হবে, আবহাওয়া নীতি অনুসারে কম শক্তি সম্পন্ন আণবিক কক্ষকে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে এখানে প্রবেশ করবে, এবং পাউলি নীতি অনুসারে দুটো বেশি প্রবেশ করতে পারবে না, তাহলে এখানে দুটো হলো তোমার, এবং বিপরীত দিকে মুখ করে রাখতে হবে, এটা হুন বলেছে। তারপরে আরও যেহেতু এক্সেস দুটো আছে, তাহলে এই দুটো ইলেকট্রন কিন্তু ওপরের দিকে চলে গেল। তাহলে এই গেল তোমাদের He2। তাহলে এখানে যে পিকচারটা আমি আঁকলাম, মাঝে তোমরা He2 অণু লিখে দিবে। তাহলে এখানে পিকচারটা হচ্ছে He2 অণুর আণবিক কক্ষকের ইলেকট্রন বিন্যাস। তাহলে এবার খেয়াল করে দেখো He2 তাহলে এবার আমরা বন্ড অর্ডার বের করব, কত হচ্ছে। তাহলে হাফ ইন্টু বন্ডিং মলিকুলার অরবিটালে কটা ইলেকট্রন রয়েছে, দুটো। অ্যান্টি বন্ডিংয়ে কটা ইলেকট্রন রয়েছে, দুটো। তাহলে হলো 0/2 মানে 0। তাহলে He2 বন্ধনক্রম 0, এর একটা বিশাল তাৎপর্য রয়েছে। অর্থাৎ He2-র মধ্যে যে দুটো হিলিয়াম পরমাণু রয়েছে তাদের মধ্যে কোনো বন্ধনই নেই। শূন্য বন্ধন মানে কি, কোনো বন্ধনই নেই। কোনো বন্ধনই নেই, তাহলে He2 অণুটাই তো হবে না। সেই জন্য He2 অণু অস্তিত্বহীন, He2 অণুর স্থায়িত্ব নেই, অর্থাৎ অস্থায়ী অণু। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে কেন He2 অণুর অস্তিত্ব নেই, বা He2 অণু অস্থায়ী কেন, বা He2 অণু হয় কিনা যুক্তি দাও, ব্যাখ্যা করো। তাহলে তোমরা কি করবে, তোমরা প্রথমে আণবিক কক্ষকে ইলেকট্রন বিন্যাসটা দিয়ে দেবে He2 অণুর টোটাল 4টা ইলেকট্রনের, হ্যাঁ ব্র্যাকেটে লিখে দিলাম 4টা ইলেকট্রন 4E, এবং তার আণবিক কক্ষক চিত্র লিখবে। একে দেওয়ার পর এবার বন্ড অর্ডারটা লিখবে 0। এবার লিখবে যেহেতু বন্ধনক্রম 0, তাহলে যেহেতু বন্ধনক্রম 0, তাই এদের মধ্যে কোনো বন্ধনই নেই। তাহলে আমরা বলতে পারবো যে He2 অণুর অস্তিত্ব নেই। তাহলে বন্ধনক্রম যদি 0 হয় বা কারো ক্ষেত্রে যদি ঋণাত্মক চলে আসে, তাহলে ভাববে সেই অণুটার অস্তিত্ব নেই। যদি ধনাত্মক আসে তাহলে অস্তিত্ব আছে। যত বেশি ধনাত্মক মান বাড়বে তত তার স্থায়িত্ব বাড়বে, আর যত তার ধনাত্মক মান কমবে তত অস্থায়ী হবে, এবং শূন্য হলে অস্তিত্ব লোপ পেয়ে যাবে। তাহলে এই গেল তোমাদের He2 অণুর আণবিক কক্ষকের ইলেকট্রন বিন্যাস, এবং জেনেও নিলাম যে He2 অণুর অস্তিত্ব নেই। এবার আমি আরেকটা চলে যাচ্ছি He2+, এখান থেকে আমি করে দিচ্ছি। তাহলে এই গেল তোমাদের He2 অণু, এবার He2+ করে দিচ্ছি। তাহলে He2 যখন প্লাস করব, তাহলে খেয়াল করে দেখো একটা ইলেকট্রন কমিয়ে দেবো, তাহলে সেটা কোথায় থাকবে, তাহলে সিগমা স্টার অনেসে দুটো লিখেছিলাম, এবার আমরা একটা করে দেবো, কারণ টোটাল 3টা ইলেকট্রন। তাহলে এবার তাহলে আমরা এটা 4E-টাকে চেঞ্জ করে দিয়ে 3টে করে দেবো। তাহলে একটা He আছে, একটা He+ হিসাবে আছে, তাহলে এখানে একটা ইলেকট্রন হবে। তাহলে মোট হলো 3টে ইলেকট্রন। তাহলে প্রথমে দুটো, তারপরে একটা, তাহলে উপরে গেল একটা ইলেকট্রন। তাহলে বন্ধন ক্রমটা কি হবে, তাহলে বন্ধন ক্রমটা হয়ে যাবে এখানে 1 চলে আসছে 2 না হয়ে, তাহলে এবার আর 0 থাকছে না। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5, অর্থাৎ এর মধ্যে কিন্তু বন্ধন ক্রম একটা পেলাম। তাহলে He2+টা হতে পারে, কিন্তু He2 হবে না। তাহলে এখান থেকে আমরা এটা ধারণা পেলাম। এবার চলে যাচ্ছি নাইট্রোজেন। নাইট্রোজেন অণুর ইলেকট্রন বিন্যাসে যাচ্ছি। আমি বিভিন্ন ধরনের লিখে দিচ্ছি, নাইট্রোজেন, নাইট্রোজেন প্লাস, নাইট্রোজেন মাইনাস, নাইট্রোজেন 2-, সবকটা ইলেকট্রন বিন্যাস একবারে করছি। খেয়াল করে দেখো, শুধু যদি নাইট্রোজেন করি N2, তাহলে কটা ইলেকট্রন থাকবে, তাহলে একটা নাইট্রোজেনে 7টা থাকে, N2 মানে 7 × 14টা, তাহলে এখানে হবে 14টা ইলেকট্রন। যদি N2+ করি তাহলে একটা কমে গেল, তাহলে হলো 13টা ইলেকট্রন। কিন্তু যদি N2- করি তাহলে একটা বেড়ে গেল, তাহলে হলো 15টা ইলেকট্রন। যদি N2 করি তাহলে দুটো বেড়ে গেল, তাহলে হবে 16টা ইলেকট্রন। তাহলে প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস এবার আমি লিখছি। তো খেয়াল করে দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে বা নাইট্রোজেনের যে আয়নগুলো রয়েছে
তাদের ক্ষেত্রে যেহেতু সর্ববহিস্থ কক্ষপথটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ, সেই জন্য ভেতরের যে অনেস কক্ষপথগুলো রয়েছে সিগমা অনেস বা সিগমা স্টার অনেস, সেটা আমাদের না লিখলেও হবে, সেটা কে লিখে দেবো। কিন্তু মনে রাখতে হবে সিগমা অনেসে দুটো আর সিগমা স্টার অনেসে দুটো, মোট 4টা কিন্তু ওখানে কভার হয়ে আছে। অর্থাৎ কে লেখা মানে কিন্তু নাইট্রোজেন অণুর 4টে ইলেকট্রন লেখা হয়ে গেল। তাহলে পরবর্তী এবার আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো লিখবো সেটা কিন্তু 5 থেকে কাউন্ট করব, ভুল করে কিন্তু 1 থেকে নয়। তাহলে আমরা কে লিখে দিলাম, মানে 4টা লিখে দিলাম, তাহলে 14 থেকে 4টা চলে গেল, বাকি থাকে 10টা। তাহলে 10টা কীভাবে লিখবো, তাহলে নেক্সট যেগুলো আছে সেগুলোতে লিখবো। তাহলে আমরা লিখবো সিগমা 2s, এখানে দুটো, সিগমা স্টার 2s, এখানে দুটো, এবং কাউন্ট করতে করতে তুমি এগাবে। তাহলে 4 4-এ 8টা হলো। তারপরে কোথায় যাবে, পাই 2px ইজ ইকুয়াল টু পাই 2py। খেয়াল করে দেখো, যদি দুটো ইলেকট্রন থাকতো, ধরে নাও যে এটা নাইট্রোজেনের পরিবর্তে অন্য কেউ আছে, আর টোটাল দুটো ইলেকট্রন অবশিষ্ট রয়েছে, তাহলে কিন্তু এখানে একটা দিতাম হুন্ডের সূত্র অনুসারে, যেহেতু পাই 2px আর পাই 2pyটা হচ্ছে সমশক্তি সম্পন্ন। কিন্তু এখানে যেহেতু এক্সেস অনেক ইলেকট্রন রয়েছে, সেই জন্য কিন্তু আমি এখানে দুটো দিয়ে দিলাম। তার মানে এই নয়, এটা তোমরা ভাববে না যে পাই 2px এ দুটো দেওয়ার পর আমি 3 আর 4টাকে পাই 2py দিয়েছি, সেটা কিন্তু কখনোই নয়। পাই 2px এ একটা দিয়েছি, তারপরে পাই 2py, তারপরে 3 নম্বরটা এখানে দিয়েছি, 4 নম্বরটা এখানে দিয়েছি হুন্ডের নিয়ম অনুসারে। তাহলে এবার কাউন্ট করে নাও একবার, তাহলে কত হচ্ছে, 4 4-এ 8, 4-এ 12, তাহলে আরও থাকছে দুটো, এবং সেটা তাহলে কোথায় থাকবে, সিগমা 2pz থাকবে। তাহলে এখানে সিগমা 2pz দুটো থাকবে। এবার যেহেতু পাই 2px পাই 2py এসেছে, যেটাই আসবে তার অ্যান্টি বন্ডিংটাও কিন্তু আসে, তাহলে এখানে কিন্তু এই অরবিটালগুলো থাকবে কিন্তু ফাঁকা থাকবে। তাহলে পাই স্টার 2px এবং পাই স্টার 2py এগুলো থাকবে কিন্তু ফাঁকা অবস্থায় থাকবে, ওই জন্য তোমাদের লিখতে হবে। আর সবার লাস্টে থাকবে সিগমা স্টার 2pz, কিন্তু ইলেকট্রন নেই, কারণ এখানে 14 অবধি হয়ে গেছে আমাদের ইলেকট্রন বিন্যাস। তাহলে এটা গেল তোমাদের নাইট্রোজেন অণুর ইলেকট্রন বিন্যাস। তাহলে নাইট্রোজেন অণুর যদি এটা ইলেকট্রন বিন্যাস হয়, তাহলে একই রকমভাবে যখন আমরা N2 প্লাস করবো 13টা ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন কম হয়ে যাবে। তাহলে একটা ইলেকট্রন কম হয়ে যাবে, তাহলে সিগমা 2pzটা 1 হয়ে যাবে, একই থাকবে, সিগমা 2pzটা 1 হয়ে যাবে। আমি সবকটা ইলেকট্রন বিন্যাস এখানে আঁকছি না, তাহলে তোমাদের প্রচুর সময় লেগে যাবে। আমি একটা ইলেকট্রন বিন্যাস আঁকলাম এবং পরবর্তীকালে ইলেকট্রন সংখ্যাটা লিখে দিয়েছি, সেখান থেকে তোমরা কাউন্ট করে নেবে। কিভাবে কাউন্ট করে নেবে, 13টা ইলেকট্রনের ক্ষেত্রে একটা কমিয়ে দেবে এবং পেছন থেকে কমাবে, তাহলে এখানে একটা কমলো। 15টা ইলেকট্রন যখন বলছি তখন একটা বাড়িয়ে দেবে, তাহলে এই অবধি 14টা এসেছে, অর্থাৎ পাই 2p পাই স্টার 2px একটা চলে যাবে, এইভাবে একটা বাড়াবে। যখন 16টা ইলেকট্রন করবে তখন দুটো বাড়াবে, তাহলে দুটো বাড়ানোর ক্ষেত্রে এখানে একটা বাড়াবে, এখানে একটা বাড়াবে। তাহলে আণবিক কক্ষক যখন আমরা আঁকবো তখন এগুলো ধাপে ধাপে চিত্রগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি শুধু নাইট্রোজেন দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং চিত্রের মধ্যে একটু কম্পারিজন, এদের মধ্যে যে বন্ড অর্ডারটা রয়েছে সেটা একটু তুলনা করে দিচ্ছি। তাহলে আমি যদি চিত্রটা আঁকি, তাহলে আমি যেটা ভেতরের আছে সেটা আঁকার দরকার নাই, অর্থাৎ এখানে নাইট্রোজেনের অনেস আর আরেকটা নাইট্রোজেন পরমাণু অনেস যে মিলন হয়ে যে কে তৈরি হয়েছে সেটা আমার দরকার পড়ছে না, শুধু বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাসটা দেখালেই হবে। তাহলে আমি একটা নাইট্রোজেন পরমাণু 2s আর একটা নাইট্রোজেন পরমাণু 2s দিব, অনেসটা দেখানোর দরকার নেই। নাইট্রোজেনের 2s এ আছে দুটো ইলেকট্রন, নাইট্রোজেন পরমাণু 2s এ আছে দুটো ইলেকট্রন, মানে পরমাণুতে কটা করে ইলেকট্রন আছে সেটা তোমরা পারমাণবিক ইলেকট্রন বিন্যাস এক সাইডে করে ওটা দেখে রাখবে। যদি আমরা এইভাবে করি তাহলে কী হবে, অনেস 2 2s2 2px1 2py1 2pz1, এই গেল তোমাদের নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস। তার মধ্যে যেটা ভেতরে কক্ষ আছে সেটা আঁকার দরকার নেই, বাইরে এগুলো আঁকবো। তাহলে এইভাবে আমরা আঁকলাম। তাহলে এখানে দুটো 2s আণবিক কক্ষকের মিলনের ফলে পারমাণবিক কক্ষকের মিলনের ফলে দুটো আণবিক কক্ষক তৈরি হবে। একটা নাম দেবো সিগমা 2s, আরেকটার নাম দেবো সিগমা স্টার 2s। টোটাল 4টা ইলেকট্রন, তাহলে পূরণ করে দিলাম এভাবে, হলো। তাহলে পিকচারটা আমরা কিসে রাখছি, নাইট্রোজেন অণু রাখছি, নাইট্রোজেন অণুর ইলেকট্রন বিন্যাস। তাহলে এটা একটা গেল। এবার চলে যাচ্ছি নাইট্রোজেনের এবার 3টে পি অরবিটাল, px py pz, 2px 2py 2pz, এটা একটা নাইট্রোজেন পরমাণুর। একই রকমভাবে আরেকটা নাইট্রোজেন পরমাণুর 3টে আছে, 1 2 3, 2px 2py 2pz।
তাহলে আমি ইলেকট্রন বিন্যাস থেকে কি দেখতে পাচ্ছি, সিগমা স্টার 2s অবধি লেখা হয়ে গেছে। নেক্সট হচ্ছে পাই টু পি এক্স, আর পাই টু পি ওয়াইটা একই লেভেলে থাকবে। তাহলে পাই টু পি এক্স, পাই টু পি ওয়াই একই লেভেলে থাকলো। তার থেকে একটু বেশি এনার্জি হচ্ছে সিগমা টু পি জেড, তাহলে এটা হলো সিগমা টু পি জেড। কিন্তু বন্ডিং মানে পারমাণবিক কক্ষকের তুলনায় কিন্তু তোমরা নিচে রাখবে, এটাকে আবার এখানে উপরে উঠিয়ে দেবে না, উপরে ওঠানো মানে কিন্তু অ্যান্টি বন্ডিং হয়ে গেল। তাহলে এটার নাম দিলাম আমরা পাই টু পি এক্স, এটা হচ্ছে পাই টু পি ওয়াই, এটা হচ্ছে সিগমা টু পি জেড। একই রকমভাবে এদের অ্যান্টি বন্ডিংগুলো রয়েছে। নেক্সট হায়ার হচ্ছে পাই স্টার টু পি এক্স, পাই স্টার টু পি ওয়াই, এবং সবচেয়ে লাস্টে হবে সিগমা স্টার টু পি জেড। তাহলে ওখান থেকে দেখে দেখে তোমরা বসিয়ে দিতে পারো। তাহলে পাই টু পি এক্স 2 আছে, পাই টু পি ওয়াই 2 আছে, তাহলে এখানে দুটো করে ইলেকট্রন। এটাও কিন্তু হুন্ডের সূত্র অনুসারে হয়েছে, যেহেতু সমশক্তি একই লেভেলে আছে। তারপরে সিগমা টু পি জেডে দুটো আছে, আর উপরেগুলোতে নেই, তো ফাঁকা থাকলো। দিয়ে তোমরা এখান থেকে একটা দাগ দিয়ে এগুলো একটু জয়েন করে দেবে, দেখতে ভালো লাগবে। তাহলে নাইট্রোজেন অণুর আমরা পিকচার রাখছি। তাহলে এখান থেকে আমরা যদি বন্ড অর্ডারটা বের করি, তাহলে বন্ড অর্ডার তাহলে কত পাবো, হাফ ইন্টু নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটাল মাইনাস অ্যান্টি বন্ডিং। তাহলে বন্ডিংয়ে কটা ইলেকট্রন আছে সেটা তোমরা এই ইলেকট্রন বিন্যাস থেকেও করে নিতে পারবে, এখান থেকেও করে নিতে পারবে। তাহলে বন্ডিংয়ে দেখো কটা ইলেকট্রন রয়েছে, দুটো, 3 4 5 6 7 8, তাহলে 8টা মাইনাস। এবার অ্যান্টি বন্ডিংয়ে দেখো কটা ইলেকট্রন রয়েছে, দুটো, আর নেই। তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6, 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে আমরা পেলাম যে নাইট্রোজেন অণুর মধ্যে বন্ধনক্রম হচ্ছে 3, অর্থাৎ দুটো নাইট্রোজেন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন রয়েছে। সেই জন্য আমরা লিখছি এভাবে যে N ট্রিপল বন্ড N। তাহলে বোঝা গেল যে বন্ধনক্রম থেকে আমরা কীভাবে বুঝতে পারছি। তাহলে বন্ধনক্রম যার যত বেশি হবে সেই পরমাণু দুটোর মধ্যে তত বেশি বন্ধন আছে, অর্থাৎ তাদের বন্ধন দৈর্ঘ্য কম, বন্ধন বিয়োজন শক্তির মানটা বেশি, অর্থাৎ অণুটা তত বেশি স্থায়ী হবে। তাহলে এই গেল নাইট্রোজেন অণুর পিকচার। এবার চলে যাচ্ছি আমরা N2+। তাহলে এই ছবিতেই জাস্ট একটু কারেকশন করে দেবো, শুধু তোমরা নিচের নামটা এবার চেঞ্জ করে দাও। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে N2+। তোমরা একটা ছবির মধ্যে সবকটা লিখবে না, তোমরা আলাদা করে আঁকবে। আমি তোমাদের সময় বাঁচার জন্য একটা ছবির মধ্যে করে যাচ্ছি। তাহলে এবার পিকচারটা হচ্ছে N2+। যখন আমরা N2+ বলবো তখন 13টা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন কমে যাবে, এবং সেটা কোথা থেকে কমবে, শেষের থেকে কমবে। অর্থাৎ এখানে সিগমা টু পি জেড যেটা 2 লিখেছি সেটা 1 হয়ে যাবে। তাহলে একই ইলেকট্রন বিন্যাস থাকবে, শুধু সিগমা টু পি জেডে যে দুটো ইলেকট্রন দিয়েছি সেটা একটা ইলেকট্রন দেবো। তাহলে ইলেকট্রন বিন্যাসটা যদি N2+ করি, তাহলে এখানে আমি কারেকশন করে দিলাম। আচ্ছা, এটা এখানে কারেকশন না করে, এটা তোমাদের পরে কম্পেয়ার করতে সুবিধা হবে, তো চিত্রতে কারেকশন করে নাও। তাহলে একটা ইলেকট্রন এখানে কমিয়ে দিলাম। তাহলে কমিয়ে দেওয়ার ফলে তাহলে বন্ড অর্ডারটা কত আসছে, তাহলে ওখানে ক্যালকুলেশন করে নিই N2+ এর বন্ড অর্ডার। তাহলে এবার বন্ড অর্ডার তাহলে আমরা করছি N2+ এর। তাহলে কটা ইলেকট্রন বন্ডিংয়ে রয়েছে, 1 2 3 4 5 6 7। এবার কিন্তু বন্ডিংয়ে 7টা ইলেকট্রন রয়েছে। অ্যান্টি বন্ডিংয়ে কটা রয়েছে, দুটো, সিগমা স্টার 2s এ। তাহলে 7 থেকে 2 বাদ দিলে কিন্তু হলো 5, 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5। তাহলে আমরা বুঝতেই পারলাম যে শুধুমাত্র নাইট্রোজেন N2-র মধ্যে বন্ধনক্রম ছিল 3, N2+ এর মধ্যে বন্ধনক্রম কিন্তু 2.5। তাহলে এখান থেকে অনায়াসে আমরা বলে দিতে পারবো যে N2+টা কিন্তু নাইট্রোজেন থেকে কম স্থায়ী। অর্থাৎ যেহেতু এর বন্ধন দৈর্ঘ্যটা কম হয়ে যাচ্ছে, বন্ধন ক্রমটা কম হয়ে যাচ্ছে, সেই জন্য N2+টা N2 অণুর থেকে কম স্থায়ী হবে, অর্থাৎ তার মধ্যে বন্ধন বিয়োজন শক্তির মানটা N2-র তুলনায় কম হবে। তাহলে এবার নেক্সট চলে যাচ্ছি N2-এ। N2- কটা ইলেকট্রন রয়েছে, 15টা ইলেকট্রন রয়েছে। তাহলে নাইট্রোজেনটা আমরা এঁকে রেখেছি, তাহলে একটা ইলেকট্রন এখানে দিয়ে দেবো। তাহলে এ অবধি 14টা হয়ে যাচ্ছে। নেক্সট ইলেকট্রনটা কোথায়, 15 নম্বর ইলেকট্রন চলে যাবে পাই স্টার টু পি এক্সে। তাহলে এই ছবিটা আমরা কারেকশন করছি। তাহলে এবার পিকচারটা তোমরা করে নাও N2-। তাহলে একটা ইলেকট্রন নাইট্রোজেনের যা আছে তার থেকে এবার একটা বেশি আছে, তাহলে সেটা চলে যাচ্ছে এখানে, পাই স্টার টু পি এক্সের মাহাতে একটা ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে এর ক্ষেত্রে তাহলে বন্ধন দৈর্ঘ্যটা কত হবে, বন্ধন দৈর্ঘ্যটা হবে, এবার বন্ডিং অরবিটালে কটা আছে এটা কারেকশন করে নাও, N2+টাকে লিখে দাও N2-। এবার নেক্সট
তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এবার বন্ডিংয়ে আছে 8টা ইলেকট্রন। অ্যান্টি বন্ডিংয়ে কটা রয়েছে? 1 2 3, তাহলে 8 - 3 হবে এবার। তাহলে কটা হচ্ছে? 5/2 মানে 2.5। তাহলে N2 প্লাসের ক্ষেত্রেও আমাদের এসেছে বন্ড অর্ডারটা 2.5, আর N2 মাইনাসের ক্ষেত্রেও আসলো বন্ড অর্ডার 2.5। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে মনের মধ্যে যে দুটোরই তো বন্ধনক্রম 2.5, তাহলে এই দুটোর মধ্যে অর্থাৎ N2 প্লাস এবং N2 মাইনাসের মধ্যে কে বেশি স্থায়ী হবে, এটা একটা আসতে পারে। একটা কথা মনে রাখতে হবে, যখন দেখবে যে দুটো পরমাণু বা অণু বা আয়নের মধ্যে বন্ধনক্রমটা একই চলে এসেছে, তখন তার স্থায়িত্বটা বিচার করবে বন্ধনক্রম দিয়ে নয়, তখন স্থায়িত্বটা বিচার করবে যে কার ক্ষেত্রে অ্যান্টিবন্ডিংয়ে বেশি ইলেকট্রন আছে আর কার ক্ষেত্রে অ্যান্টিবন্ডিং অরবিটালে কম ইলেকট্রন রয়েছে। যার ক্ষেত্রে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালে বেশি ইলেকট্রন থাকবে তার শক্তিটা বেশি আছে, আর তোমরা জানো শক্তি বেশি মানে স্থায়িত্ব কম। তাহলে আণবিক কক্ষকে যার ক্ষেত্রে বেশি ইলেকট্রন আছে তার স্থায়িত্ব আণবিক কক্ষকে, বন্ধন আণবিক কক্ষকে যার বেশি ইলেকট্রন আছে তার স্থায়িত্ব বেশি হবে, আর অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষকে যার ইলেকট্রন বেশি আছে তার স্থায়িত্ব কম হবে। তাহলে দুটো আয়নের মধ্যে অর্থাৎ এই ক্ষেত্রে N2 প্লাস এবং N2 মাইনাসের মধ্যে যার ক্ষেত্রে অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষকে ইলেকট্রন বেশি আছে সেটা কম স্থায়ী হয়ে যাবে, যেহেতু উচ্চ শক্তি সম্পন্ন হচ্ছে, আর যার ক্ষেত্রে অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষকে কম ইলেকট্রন রয়েছে সেটা বেশি স্থায়ী হয়ে যাবে। তাহলে আমরা দেখেছি আগের পিকচারটা তোমরা দেখো যে N2 প্লাসের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবন্ডিংয়ে ছিল দুটো ইলেকট্রন, আর N2 মাইনাসের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবন্ডিংয়ে রয়ে গেল 3টে ইলেকট্রন, এই যে 1 2 3। তাহলে N2 মাইনাসের ক্ষেত্রে যেহেতু অ্যান্টিবন্ডিংয়ে বেশি ইলেকট্রন রয়েছে সেই জন্য N2 মাইনাসটা N2 প্লাসের থেকে কিন্তু কম স্থায়ী হবে। তাহলে স্থায়িত্বের ক্রমটা যদি আমরা ভাবি তাহলে N2টা হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে স্থায়িত্বের ক্রম যদি আমরা ভাবি তাহলে N2-র স্থায়িত্ব সবচেয়ে বেশি হচ্ছে, এর থেকে নেক্সটে চলে আসছে N2 প্লাস এবং তার থেকে চলে আসছে N2 মাইনাস। আর একটা বাকি আছে আমাদের N2 মাইনাস, এটাও দেখে নিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। তাহলে N2 মাইনাসে দেখো N2 মাইনাসের ক্ষেত্রে কিন্তু এবার 16টা ইলেকট্রন। তাহলে পিকচারটা তোমরা এখানে লিখে দাও N2 মাইনাস। N2 মাইনাস, তাহলে N2 মাইনাস হলে 16টা ইলেকট্রন হবে, তাহলে 14টা ইলেকট্রন আমার করা আছে, তাহলে 16টা ইলেকট্রন যখন যাবো তখন বাড়তি দুটো ইলেকট্রন তাহলে এখানে আসবে। তাহলে আমরা হুন্ডের সূত্র অনুসারে আমরা কি জেনেছি, প্রথমে একক সমশক্তি সম্পন্ন যেহেতু আছে পাইসটা 2px আর পাইসটা 2py, তাহলে একটা করে ইলেকট্রন প্রথমে যাবে তারপরে বেশি থাকলে আবার যাবে। কিন্তু যেহেতু বাড়তি দুটো ইলেকট্রনের ব্যাপার আছে তাহলে একটা পাইসটা 2px আর একটা পাইসটা 2py গেলে কিন্তু তোমার পূরণ হয়ে যাচ্ছে। তাহলে পাইসটা 2px এ একটা যাবে আর পাইসটা 2py এ একটা যাবে। তাহলে N2 মাইনাসের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে, যে আণবিক কক্ষক চিত্রটা লিখেছি সেটা হবে, এবং এখান থেকে আমরা বন্ড অর্ডারটা বের করব। বন্ড অর্ডার যদি বের করি তাহলে বন্ডিংয়ে কটা ইলেকট্রন রয়েছে? 1 2 3 4 5 6 7 8। অ্যান্টি বন্ডিংয়ে কটা ইলেকট্রন রয়েছে? 1 2 3 4। তাহলে এবার কিন্তু অ্যান্টি বন্ডিংয়ে 4টা ইলেকট্রন রয়েছে। তাহলে 8 থেকে 4 বাদ দিলে 2, 4/2 = 2। তাহলে N2 মাইনাসের ক্ষেত্রে বন্ড অর্ডারটা আমরা পেলাম 2। তাহলে খেয়াল করে দেখো আমি আগেই বলেছি যে বন্ধন ক্রম যত কমবে তত স্থায়িত্ব কমবে। তাহলে N2 মাইনাসটা হবে সবচেয়ে কম স্থায়ী, তাহলে এর থেকেও N2 মাইনাসটা সবচেয়ে কম স্থায়ী হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে 4টা আয়ন রয়েছে, একটা হচ্ছে শুধু N2 নাইট্রোজেন, একটা N2 প্লাস, একটা N2 মাইনাস, একটা N2 মাইনাস। এদের মধ্যে পরীক্ষার হলে যদি আসে যে স্থায়িত্বের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজাও, তাহলে তোমরা স্থায়িত্বটা কিভাবে বিচার করবে? বন্ধন ক্রম, এবং যাদের ক্ষেত্রে বন্ধন ক্রম একই চলে আসবে তাদের ক্ষেত্রে অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষকে যার বেশি ইলেকট্রন আছে সেটা কম স্থায়ী হবে যার ক্ষেত্রে অ্যান্টিবন্ডিংয়ে কম ইলেকট্রন আছে তার তুলনায়। কিন্তু তার মানে এই নয় যে কারো ক্ষেত্রে বন্ধন ক্রম কমে গেল আর অ্যান্টিবন্ডিংয়ে ইলেকট্রন বেড়ে গেল তার থেকেও যে তার স্থায়িত্ব কমে যাবে, সেটা নয়। যাদের ক্ষেত্রে একই চলে আসবে বন্ধন ক্রম তাদের ক্ষেত্রে। তাহলে বন্ড অর্ডারের ক্ষেত্রে আমরা দেখেছি বিও ক্যালকুলেশন করে আমরা দেখলাম N2-র ক্ষেত্রে 3 এসেছে, এর ক্ষেত্রে 2.5 এসেছে, এর ক্ষেত্রে 2.5 এসেছে, এর ক্ষেত্রে 2 এসেছে। তাহলে যদি বলে যে বন্ড অর্ডারের ক্রমটা লেখো বা বন্ধন বিয়োজন শক্তির ক্রম লেখো, তাহলে সেই ক্রমটা হবে, তাহলে বন্ধন বিয়োজন শক্তির ক্রমটাই হচ্ছে বন্ড অর্ডারের ক্রম। বিয়োজন শক্তির ক্রমের ক্ষেত্রে তাহলে নাইট্রোজেনের সবচেয়ে বেশি হবে
তারপরে n2 প্লাসের হবে আর এর সঙ্গে n2 মাইনাসের একই হবে এবং সবচেয়ে কম হবে n2 -2 এর। আর যদি বলে স্থায়িত্বের ক্রম লেখো তাহলে কিন্তু এই n2 প্লাস আর n2 মাইনাসটা একই হবে না, এদের বন্ধনক্রম একই হওয়া সত্ত্বেও যেহেতু n2 মাইনাসে অ্যান্টি বন্ডিংয়ে একটা বেশি ইলেকট্রন রয়েছে n2 প্লাসের তুলনায়, সেই জন্য n2 মাইনাসটা n2 প্লাসের থেকে কম স্থায়ী হবে। তাহলে এই গেল তোমাদের ইলেকট্রন বিন্যাস। এবং সর্বশেষ ইলেকট্রন বিন্যাস এবার অক্সিজেন দিয়ে একটা করি, যেখানে একটু চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয়ে যাবে? আমি যেটা বললাম যে এখানে সিগমা 2pজেডটা অক্সিজেন বা তার হায়ার এলিমেন্টের ক্ষেত্রে এটা পাই 2px আর পাই 2p আগে চলে আসে, এটা পরে চলে যায়। তাহলে অক্সিজেনের একটা আমরা স্যাম্পল নিয়ে নিই। ও তার সাথে আরেকটা জিনিস তোমাদের এখানে বলে দিই, এটা ইরেজ করার আগে, প্যারাম্যাগনেটিক আর ডাইম্যাগনেটিক চরিত্রটাও কিন্তু আমার এই আণবিক কক্ষক থেকে হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে যদি মিনিমাম একটা অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলেই পরাচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক হবে, যদি একটাও না থাকে তাহলে অযুগ্ম। তাহলে আমরা জানলাম যে এর ক্ষেত্রে তো চারটা, এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা দেখতে পাচ্ছ, দুটো অযুগ্ম রয়েছে। n2 মাইনাসের ক্ষেত্রে একটা অযুগ্ম ছিল, কিন্তু শুধু নাইট্রোজেনের খেয়াল করে দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু একটাও অযুগ্ম নেই এবং n2 প্লাসের ক্ষেত্রে একটা ছিল। তাহলে আমরা এখানে বলতে পারবো যে n2টা হবে ডায়াম্যাগনেটিক, কিন্তু বাদ বাকি রেস্ট অবশিষ্টগুলো হবে প্যারাম্যাগনেটিক। কেন? যেহেতু অবশিষ্ট সবার ক্ষেত্রে কিন্তু মিনিমাম একটা করে অযুগ্ম কোনো না কোনো আণবিক কক্ষকে ছিল। সেটা n2 মাইনাসের ক্ষেত্রে সিগমা 2pz1 ছিল, n2 মাইনাস 1 এর ক্ষেত্রে এখানে পাইস্টা 2px1 এখানে একটা ছিল, আর n2 মাইনাসের ক্ষেত্রে এখানে দুটো আছে। তাহলে এই গেল তোমাদের প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক দুটো একসাথেই বলে দিলাম। এবার চলে যাচ্ছি অক্সিজেন অণুর আণবিক কক্ষকের ইলেকট্রন বিন্যাস। এটাই আজকে শেষ আলোচনা করব, দিয়ে তোমাদের এই অধ্যায়টা আজকে শেষ হয়ে যাবে। তাহলে অক্সিজেন বা তার পরবর্তী ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা একটু চেঞ্জ হয়ে যাবে। টোটাল কটা ইলেকট্রন রয়েছে অক্সিজেনের? তাহলে এক একটা পরমাণুর 8টা করে রয়েছে, মানে 16টা ইলেকট্রনের এখানে আছে। কে মানে হচ্ছে সিগমা 1 সিগমা স্টার 1 লেখা হয়ে গেল, তা 2 দিয়ে 4টা চলে গেল। পরবর্তীগুলো লিখছি সিগমা 2s2 সিগমা স্টার 2s2। এবার আসার কথা ছিল পাই 2px, কিন্তু এর ক্ষেত্রে চলে আসবে সিগমা 2pz, তারপরে আসবে পাই 2px, পাই 2py, তারপরে চলে আসবে পাই স্টার 2px, এবং শেষে সিগমা স্টার 2pz। এবার একটু কাউন্ট করে নাও, কে মানে 4টা ইলেকট্রন, 4 4 8 10 14, দুটো থাকে। তাহলে পাই স্টার 2px একটা, তোমরা এখানে সংখ্যাতে লিখবে, এবং পাই স্টার 2p1 একটা। তাহলে ইলেকট্রন বিন্যাসের যে আণবিক কক্ষক চিত্র সেটা যদি আঁকি তাহলে সেটা কেমন হবে? তাহলে এই হলো অক্সিজেনের 2s, দুটো অক্সিজেন পরমাণুর দুটো 2s, এদের মিলনের ফলে সিগমা 2s এবং সিগমা স্টার 2s গঠিত হবে। দুটো করে ইলেকট্রন রয়েছে প্রত্যেকটা আণবিক কক্ষকে, বন্ডিং এবং অ্যান্টি বন্ডিংয়ে। তারপরে অক্সিজেনের 3টে 2p অরবিটাল, 2px 2py 2pz, 2px 2py 2pz। তাহলে টোটাল 6টা তৈরি হবে। তাহলে নেক্সটে কি আছে? সিগমা 2pz, আর তারপরে হচ্ছে পাই 2px পাই 2py। তোমাদের এখানে একটু ম্যাচ করে যাচ্ছে, তোমরা একটু উঁচুতে করে নাও ছবিটা, এইসব জায়গায় করো। টু পি এক্স 2py 2pz। তাহলে অক্সিজেন পরমাণু যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে ইলেকট্রন বিন্যাসটা এমন থাকবে যে পিতে 4টা আছে, তার মানে 2px2 আর বাদ বাকি একটা করে। একই রকমভাবে এরও একটা করে আছে। তাহলে সিগমা 2pzটা প্রথমে, আর তারপরে কিন্তু পাই 2px আর পাই 2py, আর এখানে হচ্ছে তোমার পাই স্টার 2px পাই স্টার 2py।
সিগমা স্টার 2pz। তাহলে এবার ইলেকট্রনগুলো পূর্তি করি। তাহলে সিগমা 2pz এ দুটো, এগুলোতে সব দুটো করে রয়েছে এবং এখানে একটা রয়েছে। টোটাল 16টা ইলেকট্রন। তোমরা কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর কে কেতে 4টা। টোটাল 16টা ইলেকট্রন হয়ে গেছে। আচ্ছা, 16টা ইলেকট্রন হয়ে যাওয়ার পর তাহলে এখান থেকে আমরা বন্ধন ক্রমটা অনায়াসে বলে দিতে পারবো। তাহলে বন্ধন ক্রমটা কত হবে? হাফ ইন্টু নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে বন্ডিংয়ে কতটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা ইলেকট্রন রয়েছে, মাইনাস অ্যান্টি বন্ডিংয়ে কটা রয়েছে? 1 2 3 4। তাহলে 4টা ইলেকট্রন রয়েছে। তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4/2 = 2। তাহলে বন্ধন ক্রমটা 2 হচ্ছে, অর্থাৎ অক্সিজেন পরমাণু দুটোর মধ্যে দ্বিবন্ধন রয়েছে, তাই আমরা অক্সিজেনকে এভাবে লিখি, অর্থাৎ বন্ধন ক্রম 2 হয়েছে। আর অক্সিজেন প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে? খেয়াল করে দেখো, দুটো অযুগ্ম ইলেকট্রন দেখতে পাচ্ছ এখানে তোমরা আণবিক কক্ষকে। একটা পাই স্টার 2px এ আছে, একটা পাই স্টার 2p এ আছে। যেহেতু দুটো আছে, একটা থাকলেই তো তোমার প্যারাম্যাগনেটিক হয়ে যায়, সেই জন্য অক্সিজেন হবে প্যারাম্যাগনেটিক। তাহলে যেহেতু দুটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাই O2 হবে প্যারাম্যাগনেটিক। তাহলে এই গেল তোমাদের এই অধ্যায়ের শেষ টপিক, আণবিক কক্ষক চিত্র। তাহলে আমরা আজকে ইউনিট 4 রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন এই অধ্যায়টা শেষ করলাম। আজকে কি পড়লাম? আজকে আণবিক কক্ষক তত্ত্ব এবং বিভিন্ন অণুর বা তাদের আয়নসমূহের আণবিক কক্ষকের ইলেকট্রন বিন্যাস এবং আণবিক কক্ষকের চিত্র সম্বন্ধে জানলাম। আজকে এই অধ্যায় তোমাদের পুরোপুরি শেষ হয়ে গেল। তোমরা নিজেরা বাড়িতে অন্যান্য অণু বা তাদের আয়নের আণবিক কক্ষকের যে ইলেকট্রন বিন্যাস এবং চিত্র নিজে থেকে প্র্যাকটিস করবে। আমি যেভাবে বুঝালাম সেভাবে করবে, দেখবে পারবে। এখান থেকে বন্ধন ক্রমটা তোমরা শিখবে এবং বন্ধন ক্রম থেকে অণুর স্থায়িত্ব, বন্ধন দৈর্ঘ্য এবং প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক চরিত্র যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। এখান থেকে বহু প্রশ্ন পরীক্ষাতে আসে। আজকে আমরা এখানে শেষ করছি। এর পরের দিন তোমাদের ইউনিট 6 রাসায়নিক গতিবিদ্যা শুরু করব। ধন্যবাদ।